সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রবাস থেকে বলছি, অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী হারুন। আজকে আরো একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের সাথে আ মেহমান হিসেবে উপস্থিত আছেন ডক্টর হায়দরী আকবর আহমেদ, প্রফেসর ইকোনমিক্স সেন্ট এডওয়ার্ড ইউনিভার্সিটিতে। উনি কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সালাম সাথে আলাইকুম আছেন সবাইকে। জনাব হাসান আমজাদ খান, সাবেক কর্মকর্তা, বাংলাদেশ সচিবালয়। আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমার সহ আলোচকদের শুভেচ্ছা আর দর্শকদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা। সাথে আছেন বহুমুখী প্রতিভার অধিকারী আমাদের ফয়সাল চৌধুরী ভাই। অত্যন্ত ভালো বক্তা, সুবক্তা, তাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ কাজী হারুন ভাই, এবং ধন্যবাদ আমার সহ আলোচকবৃন্দ। একেবারে অত্যন্ত সংক্ষেপে আমাদের পরিচয় পর্বটা, এজন্যই যে আমরা একটু বেশি কথা বলার সুযোগ পাবো এবং অনেক চমৎকার কথা পাবো, আমাদের দর্শকরা চমৎকার কথাগুলো শুনবে। সেই জন্য আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা ঠিক করেছি সংকট, সংঘাত এবং বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। প্রথমেই যাব যারা ফয়সাল চৌধুরী, আপনার কাছে। এই যে সংকট এবং সংঘাতের রাজনীতি বাংলাদেশের জন্মলগ্ন থেকেই চলছে, আপনার কাছ থেকে প্রথমে শুনবো এখান থেকে আসলে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ প্রবাস থেকে বলছি সকল শ্রোতা যারা শুনবেন ভবিষ্যতে আমাদের কথা। আহ, আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আহ, এবং এই টপিক নিয়ে কথা বলতে গেলে অনেক বিস্তর আলোচনা করতে হয়। আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে অত বেশি বিস্তরে যাব না। তবে যতটুকু পারি বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে শুরু থেকে আজ পর্যন্ত রাজনৈতিক পটভূমির পরিবর্তন এবং সংকট এবং যেই সংঘাত এবং যেই পরিক্রমার মধ্য দিয়ে বাংলাদেশ আজকের পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেটা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে, বাংলাদেশ গঠনের পরে বাংলাদেশের যে ক্রান্তিকাল তখন চলছিল, হ্যাঁ, তখন বাংলাদেশ একটা চরম ক্রান্তিময় মুহূর্ত পার করছিল। এক্সপেক্টেডলি স্বাধীনতার পরপরই বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর ছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, বিভিন্ন রকমের দুর্নীতি, আহ, আহ, এগুলোর কারণে সরকার খুবই অজনপ্রিয় হয়ে পড়েছিল তখন। এবং পরবর্তীতে শেখ মুজিবুর রহমান সাহেবের সরকারের রক্ষী বাহিনী গঠন, গণবাহিনীর সাথে, জাসদের গণবাহিনীর সাথে রক্ষী বাহিনীর সংঘর্ষ, এবং যেসব ঘটনা, কিলিং তখন ছিল, এর ফলপ্রসূতে শেখ মুজিবুর রহমানের শাসন খুবই করুণ পরিণতির মাধ্যমে 75-এর সেই ঘটনার মাধ্যমে পরিসমাপ্তি ঘটেছিল। তারপরে যখন আমরা ধরেন 1975 to 1981 যদি আমরা হিসাব করি, মেজর জিয়াউর রহমান সাহেবের শাসন, যেটাকে মিলিটারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার জিয়াউর রহমান বলা যায়, তখন উনি এই যে সোশ্যাল এনার্কি তখন ছিল, এই সোশ্যাল এনার্কি থেকে দেশটাকে উন্নত করার জন্য, দেশটাকে উন্নীত করার জন্য উনি কিছু পদক্ষেপ নিয়েছিলেন। উনি সবগুলো যেসব পলিটিক্যাল পার্টি ব্যান ছিল তখন, তাদেরকে উনি রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, ইনক্লুডিং আওয়ামী লীগ। বহুদলীয় গণতন্ত্রের ধারণা উনি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরেও আবার ইতিহাসের করুণ পরিণতি, ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় করুণ পর্যায়ে আমি বলবো 1981 সালের মে মাসে উনি অ্যাসাসিনেটেড হন। উনার অ্যাসাসিনেশনের পরে কালের পরিক্রমায় তখন বাংলাদেশের ক্ষমতায়, রাজনীতির ক্ষমতায় আসেন হোসেন মোহাম্মদ এরশাদ। 1982 থেকে 1990 পর্যন্ত উনি ছিলেন। হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামল বাংলাদেশের ইতিহাসের প্রথম স্বৈরতান্ত্রিক শাসন বলা হয়। হ্যাঁ, হোসেন মোহাম্মদ সাহেবের 9 বছরের যদি শাসনামল। না, আমি একটু যদি হোসেন মোহাম্মদ জি, জি। এরশাদের শাসন যদি স্বৈরতান্ত্রিক শাসন হয়, তাহলে আমরা যে আমাদের বঙ্গবন্ধুর শাসনের শুরুতে যে বাকশাল দেখলাম, সেটা কি স্বৈরতন্ত্রের মধ্যে পড়ে না?
সামরিক স্বৈরতন্ত্র আমি বলবো। হোসেন মোহাম্মদ সরকারের শাসনামলটাকে সামরিক স্বৈরতন্ত্র আমি বলবো। যদিও জেনারেল জিয়ার আমাদের আলোচনাগুলো, ইতিহাসের আলোচনাগুলো নির্মোহভাবে না করলে, অনেস্টলি না করলে আলোচনাটা পরিপূর্ণ হয় না। জিয়াউর রহমান সাহেবের সরকারটাকেও আমি শুরুতে পুরোপুরি গণতান্ত্রিক তো ছিল না, তাই না? ছিল না। অনেকগুলা মিলিটারি কু হয়েছিল, অনেকগুলা অঘোষিত, আহ অপ্রকাশিত অনেক অনেক ঘটনা তখন ঘটেছিল। পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব উনি ক্ষমতায় এসেছিলেন, এবং বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রের পর্যায়ে নিয়ে এসেছিলেন। তো ওই হিসাবে বললে সামরিক সামরিক মিলিটারি ব্যাকড একটা পলিটিক্যাল সিস্টেম তখন ছিল। হ্যাঁ, কিন্তু পরিপূর্ণভাবে বলতে গেলে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সময়টা হচ্ছে সামরিক স্বৈরতন্ত্রের প্রথম পর্যায়ে। তারপরে যখন 9 বছরের হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একতাবদ্ধভাবে আন্দোলন করে 90-এর গণ অভ্যুত্থানে উনাকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ঢুকে, তখন বাংলাদেশের মানুষের মনে আশা ছিল স্বভাবতই এই গণতন্ত্রটা বাংলাদেশের জন্য টেকসই হবে এবং বাংলাদেশের যাত্রাপথটা সুগম হবে, সুন্দর হবে, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকবে। কিন্তু আমরা প্রথম 2টা টার্ম, তারপরে খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার 91-এর সরকার ব্যবস্থা এবং 96-এর শেখ হাসিনার শাসনামলের পরবর্তীতেই আবার সেই পুরনো ধারায় আমরা ফিরে গেলাম। তত্ত্বাবধায়ক সরকারকে রাখা এবং না রাখা নিয়ে কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করা যায়, কিভাবে ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকা যায়, হ্যাঁ, এর বলি হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা রাখবে কি রাখবে না এরকম করে। তারপরে 96-এর পরে যখন আবার আমরা যখন 2001-এ খালেদা জিয়া সরকার আসলো, এরপরেই শুরু হলো মূল খেলাটা। তত্ত্বাবধায়ক সরকার, তার পরবর্তী শেখ হাসিনা সরকার বাতিল করে দিল, এবং তারপরে কাহিনীগুলো আমরা জানি, এগুলো রিসেন্ট পাস্ট। বর্তমানে গত 15 থেকে 16 বছরের শেখ হাসিনা সরকারের, আওয়ামী লীগ সরকারের শাসনামলের যেই জাতাপিষ্টে লোকজন অতিষ্ঠ হয়ে গিয়েছিল, লোকজন কোনোভাবেই তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে পারছিল না, এর বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন হয়েছে সময়ে সময়, কিন্তু সেই আন্দোলনগুলো কখনোই কোনোভাবেই সুফল হতে পারেনি বিভিন্ন সঙ্গত কারণেই। পরবর্তীতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই 5 জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘোষিত হলো, তাদের আন্দোলনের ফলে সকলের অংশগ্রহণের মাধ্যমে। এর পরবর্তীতে আমরা আশা করেছিলাম বাংলাদেশ হয়তোবা আমরা আর ওই নৈরাজ্যকর সংঘাত এবং সংকটের রাজনীতিতে আমরা ফিরে যাব না। কিন্তু আমরা কি সেই আশার উপরে আমরা ভরসা রাখতে পারছি? আমরা পারছি না। বর্তমানে যেই সংকটগুলো আমরা দেখছি এবং সেই যে সংঘাতগুলো আমরা দেখছি, এগুলো আমরা কখনোই কোনোভাবেই কাম্য করিনি, আমরা কামনা করিনি। বিগত কয়েকদিন আগে ধানমন্ডি 32 নম্বর ভাঙচুর হলো, হ্যাঁ, একদম পুরো ঘোষণা দিয়ে। ভাঙচুর হওয়ার জন্য অনেক কারণ ছিল। শেখ হাসিনা যখন ছাত্রলীগের পেজে যখন ঘোষণা দিলেন উনি একটি মিটিংয়ে ভাষণ দিবেন, তখনই এটার উপর ভিত্তি করে এই ঘটনাটা ঘটলো। এর ফলশ্রুতিতে আমরা দেখলাম যে আপনার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার মধ্যে কিছু সংঘাত, কিছু সংঘর্ষ হয়েছে এবং একটা সোশ্যাল এনার্কি তৈরি হয়েছে বাংলাদেশে। এই সোশ্যাল এনার্কিটা আমাদের মনের মধ্যে শঙ্কা জাগিয়ে দিচ্ছে, আমরা কি কোনো আলোর পথে যাচ্ছি, নাকি আমরা আবার কোনো অন্ধকারের পথে ধাপিত হচ্ছি। এখন এই সোশ্যাল এনার্কিটা আপনার কাছে আবার ফিরে আসি আমরা একটু। জি জি আহ, আহ,
যেতে চাই প্রফেসর হায়দারি আকবর আপনার কাছে। আহ, এই যে সংকট এবং সংঘাতের রাজনীতি চলছে, সেটার সাথে আহ, যেহেতু আপনি অর্থনীতির মানুষ, আপনি কি একটু মেলানোর চেষ্টা করবেন যে এই যে সংঘাত এবং সংকট চলছে বাংলাদেশে, সেখানে অর্থনৈতিক কি কি সংকট এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং এই সংকটের কারণে ভবিষ্যতে কেমন হতে পারে? আম, ধন্যবাদ কাজী হারুন ভাই। দর্শক শ্রোতা যারা আছেন এবং আমার সহ আলোচক যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আম, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে অর্থনীতি কিন্তু একটা দেশের অর্থনীতি বা যে কোনো দেশেরই অর্থনীতি, এটা কিন্তু অনেকটা লিভিং হিউম্যান বিইং এর মতো, এটা একটা অর্গানিক সিস্টেম। হুম। তো একটা অর্থনীতি চলে কিভাবে? একটা বাজার ব্যবস্থার মাধ্যমে চলে। সেখানে বাজার ব্যবস্থা যাতে ঠিক মতো কাজ করতে পারে সেটার জন্য দরকার হচ্ছে আপনার একটা সরকার ব্যবস্থা। হুম। তো এখন আমরা যা দেখতে পাচ্ছি, আম, যে এই যে রাজনৈতিক বা যে সংকট যেটা, এবং এটার একটা সহিংস রূপ আছে অবশ্যই। হ্যাঁ, রাজনৈতিক সংকট থাকতেই পারে, সেটাতে কোনো সমস্যা নেই, সেটা একটা ইনস্টেবিলিটি তৈরি করে, একটা আনসার্টেনটি তৈরি করে। কিন্তু রাজনৈতিক সংকটের যখন একটা সহিংস রূপ থাকে, তার কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব থাকে। প্রথমত যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে, এবং আসলে আমাদের মানুষ সেটা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে। দৈনিক যুগান্তরে আমি একটা লিখেছিলাম যে আমাদের দেশে ইনফ্লেশন কেন হচ্ছে সেটা নিয়ে। এবং সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ, সরকার না, একটা অর্থনীতির চ্যালেঞ্জ আমি বলবো, একটা দেশের চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের দেশে এখন বিনিয়োগ প্রায় স্থবির, নতুন কর্মসংস্থান সৃষ্টি খুব কম হচ্ছে। আমাদের অর্থনীতিতে যে দ্রব্যমূল্যের যেটা ঊর্ধ্বগতি, ইনফ্লেশন, সেটা যেই ধারায় যে রেটে বাড়ছে, সেটা কিন্তু সাধারণ মানুষকে সবচেয়ে বেশি এফেক্ট করছে, সাধারণ মানুষ। এবং আম, এই যে অর্থনৈতিক যে স্থবিরতা, এই স্থবিরতাটাকে আপনি কিন্তু এই ধরনের সহিংসতা দিয়ে আরো আম, মানে একটা খাদের মধ্যে ফেলে দিচ্ছেন। এখন একটা অর্থনীতি আমাদের এখন বৈশ্বিক যে অর্থনীতি, এই বৈশ্বিক অর্থনীতিতে আসলে যেটা হয় যে আমরা যেটা দেখি বাংলাদেশ অর্থনীতিতে, কি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু দেশের মানুষ। হুম। দেশের মানুষ কিভাবে, যারা প্রবাসে, আমরাও প্রবাসী। হ্যাঁ, আমাদের মতো অনেক ভাইরা আছেন, বোনরা আছেন যারা মিডল ইস্টে বা মালয়েশিয়াতে বা সিঙ্গাপুরে কাজ করছেন, এবং তাদের পাঠানো রেমিটেন্সটাই কিন্তু আমাদের ইকোনমির একটা বড় চালিকা শক্তি, স্পেশালি গ্রামীণ অর্থনীতিতে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের দেশের, আমরা যেটাকে রেডিমেড গার্মেন্টস সেক্টর যেটাকে বলি, D2 সেক্টর, যেটা পুরোপুরি লেবার ওরিয়েন্টেড, এবং এটাও কিন্তু ফরেন অর্ডারের উপরে ডিপেন্ডেন্ট। তা আমাদের দেশে যদি রাজনৈতিক সহিংসতাতে চলতে থাকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি চলতে থাকে, তখন এই সেক্টরে বিনিয়োগ স্থবির হয়ে যাবে। এবং যেটা হবে যে যেহেতু আমরা যে শার্টটা তৈরি করছি ওরা কিন্তু নিজেরা কনজিউম করছি না, আমরা যে সোয়েটারটা বুনছি সেই শার্টটা কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি নর্থ আমেরিকা বা ইউরোপের কোনো মার্কেটে। তার মানে ইউরোপিয়ান বায়ারদের উপরে আমরা ডিপেন্ডেন্ট। এখন রাজনৈতিক অস্থিরতা থাকা এক জিনিস, রাজনৈতিক সংকট থাকা এক জিনিস, কিন্তু সেটার সাথে যদি রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক সংকটটা যদি রাজনৈতিক সহিংসতা হয়ে যায়, তখন কিন্তু সেটা ল অ্যান্ড অর্ডারকে এফেক্ট করবে। তো তখন তার এফেক্টটা কি হবে? তার এফেক্টটা দেখা যাবে যে বিদেশি যারা আছেন, যারা বাংলাদেশে বিনিয়োগ করেন বা বাংলাদেশ থেকে পণ্য কিনেন, তারা কিন্তু সেটা করবেন না। হ্যাঁ, তখন তার একটা লং টার্ম এফেক্ট আমরা দেখতে পাবো। লং টার্ম এফেক্টটা কেন? যে একবার যদি এই ফরেন বায়াররা বাংলাদেশ থেকে মুখ ঘুরিয়ে নেয়, এরা যাবে কোথায়? আমাদের কম্পিটিটর আমাদের আশেপাশেই আছে, ভিয়েতনাম, ইন্ডিয়া, চায়না, শ্রীলঙ্কা। একসময় রেডিমেড গার্মেন্টস বড় ছিল, কিন্তু শ্রীলঙ্কার অবস্থা এখন সেরকম নেই, কিন্তু পাকিস্তানও আমাদের কম্পিটিটর। ঠিক আছে। তো আমরা যদি একবার এই এই বৈদেশিক যারা ক্রেতা আছেন, বড় বড় কোম্পানির আছেন, এরা যদি একবার আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন এই রাজনৈতিক সহিংসতার জন্য, তাদেরকে আমরা কিভাবে আবার ফেরত আনবো সেটা আমার জানা নেই। হুম। সেটা দেখুন, একটা বড় সংকট। জনাব জনাব হায়দারি আকবর, আমরা একটা জিনিস জানি যে অর্থনীতিতে চাহিদা এবং যোগানের সমন্বয়কেই সুষম অর্থনীতি বলে। এই সুষম অর্থনীতিটা আমাদের নিজেদের যেটাকে ডোমেস্টিক অর্থনীতি, সেটা। আর একটা হলো বৈশ্বিক অর্থনীতি। এই যে আপনি কথাগুলো বললেন, বৈশ্বিক অর্থনীতির সাথে বাংলাদেশের অর্থনীতির একটা সমন্বয়, এই যে আন্দোলন চলছে,
এই যে প্রতিদিন আন্দোলন চলছে 5ই আগস্টের পর থেকে, এটাও তো সরকার কন্ট্রোল করা দরকার, না হলে আসলে বৈশ্বিক বলেন আর ডোমেস্টিক অর্থনীতি বলেন, কোনোটাই তো ঠিকমতো আগাতে পারবে না। না না, এখানে আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি, আপনি ঠিকই বলেছেন যে একটা অর্থনীতিতে আমরা উৎপাদন করছি, সেই উৎপাদনটা, আমরা যেটা উৎপাদন করছি, যে সাপ্লাইটা করছি, সেটা তার ডিমান্ডটা কোত্থেকে আসছে? ডিমান্ডটা কিন্তু আমাদের দেশে না। দেশজ উৎপাদন এক জিনিস, কিন্তু সেটা আমরা যেটা বাইরে পাঠাচ্ছি, যেটা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, হুম সেই জায়গাটাতেই কিন্তু প্রভাবটা আসছে। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ, আপনি সঠিক, এই যে একটা দেশের দেশজ উৎপাদন যেটা আছে, সাপ্লাই এবং ডিমান্ড, একটা বাজার ব্যবস্থার মাঝে একটা সুষম অবস্থার মধ্যে পৌঁছবে, সেটাই হচ্ছে অর্থনীতি। কিন্তু এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড একটা মার্কেটে, মার্কেট ব্যবস্থা যদি কাজ করতে হয়, সেখানে আপনার একটা দরকার সুশাসন, রুল অফ ল। হ্যাঁ, ইনস্টিটিউশনস, ইনস্টিটিউশনস যদি কাজ না করে, তো সেই ক্ষেত্রে সেই অর্থনীতি তো আপনি কিছু, আপনার তো লাভ হবে না। এবং আবারও বলছি যে আমাদের দেশের আভ্যন্তরীণ যেই আহ, শক্তিটা আছে, হ্যাঁ, আমাদের আমাদের আভ্যন্তরীণ কৃষিক্ষেত্র বলেন বা আমাদের অন্যান্য যে সেক্টর আছেন, আমরা কিন্তু সবকিছু নিজেরা উৎপাদন করি না। আমাদের ভোগ্যপণ্য যেগুলো, এর অধিকাংশই আমরা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করি। এই যে আমাদের দেশের, আমাদের বাংলাদেশি টাকা যদি অবমূল্যায়িত হতে থাকে দিনের পর দিন দিনের পর দিন, তখন কিন্তু আপনি ভারত থেকে যে পেঁয়াজটা আনছেন, চালটা আনছেন, বা ভিয়েতনাম থেকে যে পণ্যগুলো আনছেন, বা দেশের বাইরে থেকে যে তেল আমদানি করছেন, তখন কি হবে? আপনাকে সেটা বেশি দাম দিয়ে কিনতে হবে। এবং সরকার যে কিছুদিন আগে তেলের দাম বাড়িয়েছে, শুল্ক বাড়িয়েছে, এগুলো কেন? এগুলো আসলে ইন্ডিকেট করছে যে আমাদের অর্থনীতি ভালো অবস্থায় নাই। হ্যাঁ, এখন সামনে পরিত্রাণ কি? পরিত্রাণ পাওয়ার জন্য সবার আগে যেটা দরকার, আমার বন্ধু ফয়সল চৌধুরী যেটা বললেন, যে এই যে সংঘাত, এব- রাজনীতিক সংকট থাকুক, কিন্তু সংঘাত এবং এই ধ্বংসলীলা, এই সহিংস রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে সবার আগে। এই কনসেনসাসটা জরুরি। অসংখ্য ধন্যবাদ ডক্টর হায়দারি আকবর, আপনাকে চমৎকার বক্তব্য। আমি একটু যাব জনাব হাসান আমজাদ খান আপনার কাছে। এই যে সংকট, সংঘাত, এই যে অর্থনৈতিক দুরবস্থা, এগুলো থেকে আসলে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, দেশের যে বর্তমান সমস্যা, এবং এর জন্য আসলে আমাদের কি করণীয় থাকতে পারে? আপনাকে আবারও ধন্যবাদ। আমি, আমাদের দর্শকরা নিশ্চয়ই বিরক্ত বোধ করবেন যে এত সমস্যা হলে দেশটা চলবে কিভাবে। কিন্তু আমরা তো সমস্যা থেকেই জন্ম, আমাদের সমস্যা নিয়েই চলতে হচ্ছে। আমি যা দেখতে পাচ্ছি, বর্তমানে বাংলাদেশে প্রধান সমস্যা কি? প্রথমত, সরকার পরিচালনায় ধীর গতি বা ভুল ভ্রান্তি হচ্ছে প্রচুর। দ্বিতীয়ত, সরকার রাজনীতিকদের মধ্যে মতপার্থক্য হচ্ছে। 3 নম্বর হচ্ছে সরকার স্টুডেন্টদের মধ্যে মতপার্থক্য হচ্ছে। যারা এই 5 তারিখের বিবর্তনটা ঘটালো, তাদের সঙ্গেও সরকারের মতভেদ হচ্ছে। আগে নির্বাচন নাকি আগে সংস্কার, আর সংস্কার যদি হয় তাহলে কতটুকুন হবে, এটা নিয়ে মতভেদ আছে। এই সরকারটার চরিত্র হলো আধা সাংবিধানিক, আধা অন্তর্বর্তী। আপাতত এরকম 5টা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি। এখন এই সমস্যাগুলো যদি কারণ আপনি খুঁজতে যান, তাহলে দেখবেন যে উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতা আছে, তাদের কাজের ধীর গতি আছে, তারা ওই 8টা 5টা কাজ করছেন। এটাই সমস্যা সমাধানের জন্য তাদেরকে যে উদ্দেশ্যে এখানে আনা হয়েছিল, দ্যাট ইজ এ ডিফারেন্ট টাইপ অফ গভর্নমেন্ট। তোমাকে কাজ করতে হবে, ও, সময় বিবেচনা করলে হবে না, আমলাদের উপরে বসে থাকলে হবে না। অনেকটা মনে হয় তারা উদ্দেশ্যহীন। দ্বিতীয়টা হচ্ছে সব ধরনের প্রশাসন, সে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আমাদের নিরাপত্তা বাহিনীদের প্রশাসন বলেন, সব ধরনের জায়গা থেকে এই সরকারকে কোনো সাহায্য করা হচ্ছে না। মূল কারণ হচ্ছে যে এই সব প্রশাসনের মধ্যে আগের পতিত সরকারের লোকজন 100 ভাগ বসে আছে, এখনো তাদেরকে কোনো পরিবর্তন করা হয়নি। 3 নম্বর হলো চারদিকে দলীয় চাঁদাবাজি, মানে সব দলই চাঁদাবাজে ব্যস্ত হয়ে গেছে এখন। হ্যাঁ, সেটা বিভিন্ন দলের লোকজন প্রশাসন এবং প্রতিষ্ঠানগুলোতে আহ, ঢুকে পড়ার জন্য এক ধরনের প্রতিযোগিতা চলছে ওখানে। সরকার, রাজনীতিক এবং স্টুডেন্ট মধ্যে দূরত্বের কারণে এই যে প্রশাসনিক যে আওয়ামী দোসর, তারপরে আওয়ামী লীগের যারা অবশিষ্টাংশ এখানে রয়ে গেছে বাংলাদেশে, তারা এবং ভারতীয় কূট চালকরা,
পুরো বাংলাদেশের সমাজকে একটা আপনার অস্থির করে ফেলেছে। এই যে ভাঙাচোরা আপনি দেখতে পাচ্ছেন, এগুলো তারই কারণ কিন্তু। 5 নম্বর হলো, জনগণ যা প্রত্যাশা করেছিল 5 তারিখের পরে, এই সরকার সেটা ডেলিভার করতে পারছে না। দেয়ার আর রিজনস। কারণ এই সরকারটার চরিত্রই গঠন করা হয়েছে দুর্বল প্রকৃতির সরকার। এটা রেভলিউশনের সরকার না। সম্ভবত এখন ভারতীয় তাহলে কুটচাল, আপনি খুব চমৎকার বলেছেন যে ভারতীয় কুটচালটা বাংলাদেশের এই যে বর্তমান সমস্যা, এই সমস্যার পেছনে সবচাইতে বড় কুটচাল হলো ভারতীয় কুটচাল, এবং ভারত রিলেটেড যেসব কূট মানুষগুলো আছে তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনেন, আমাদের বাংলাদেশের সব থেকে বড় বন্ধু যিনি ছিলেন মিসেস গান্ধী, ওনাকে 72 সালে ওনার পার্লামেন্টে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা যে এত 17,000 সৈন্য ওখানে মারা গেল, আমাদের ওখানে এত লোককে আমরা জায়গা দিলাম, কেন এটা আমরা করলাম? তা উনি বিনা দ্বিধায় বলে দিলেন, আমি দুটো কারণে এই বাংলাদেশকে সাহায্য করেছি। কি? একটা হলো একটা বড় শক্তিকে ভেঙে 2 টুকরো করলাম, আর একটা হলো আমি একটা বাজার পেলাম। তো তারা খুব সহজে আমাকে এর ইচ্ছে করে সাহায্য করেনি, তাদের উদ্দেশ্য ছিল, সুতরাং তাদের কুটচাল থাকবে আজীবন, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন এটার এটা আমাদের কি করতে হবে এখন? আমরা তো এই নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়ে আবার একটা গৃহযুদ্ধের মধ্যে পড়ে যেতে পারি না, তাই না? আমাদের প্রথম কাজ করতে হবে এখন, যা হবার হয়ে গেছে, আমাদের সেই বিপ্লবী অথবা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করতে হবে অনতিবিলম্বে। আর কোনো বিলম্ব করা চলবে না। আমাদের এই সরকারের কাজ, নেচার এবং লোকগুলো যেগুলো জড়ো করা হয়েছে, সেগুলো অথর্ব এবং অদূরদর্শী, কোনো কাজ হচ্ছে না সেগুলো। আমাদের এখন জনগণের যে প্রত্যাশা, সে অনুসারে কাজ করতে গেলে আপনাকে ওই বিপ্লবী বা জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা করতে হবে অনতিবিলম্বে। সেই সরকারের টার্মস অফ রেফারেন্স কি হবে, তারা কি কি কাজ করবে, এটা জনগণকে পরিষ্কার করে বলতে হবে। যে আমরা জনপ্রশাসনকে পরিপূর্ণ নিরপেক্ষ করব, আমরা আদালতকে পরিপূর্ণ নিরপেক্ষ করব, এখানে কোনো দলবাজি চলবে না। এইগুলো কথা জনগণকে স্পষ্ট করে বলতে হবে। এই যে ঘটনাটা 5 তারিখে ঘটলো, এবং তারপরে এই যে সরকার আমরা গঠন করলাম, এটার ধারাবাহিকতা এবং বৈধতা দেওয়ার জন্য একটা প্রোক্লামেশন অফ রেভলিউশন অবশ্যই ঘোষণা করতে হবে। কারণ এই যে ছেলেগুলো এই জীবন দিল, তাদেরও তো জীবনের ভবিষ্যতের জন্য আপনাকে নিশ্চয়তা দিতে হবে। না হলে 2 দিন পরে অন্য কোনো সরকার এসে তাদেরকে ফাঁসিতে ঝোলাবে, আপনি সেটা করতে পারেন না। অবশ্যই আপনাকে এই প্রোক্লামেশন ঘোষণা করতে হবে। এরপরে কোন কোন সংস্কার জরুরি, মানে এই সরকার তো আর আজীবন সরকার থাকবে না, একটা অবশ্যই রাজনৈতিক সরকার আসতে হবে। তার আগে আমাদেরকে প্রায়োরিটি নির্ধারণ করতে হবে যে কোথায় কোথায় সংস্কার আমরা করব এবং সেটা কতদিন লাগবে। এরা বিএনপি যে বলছে একটা রোডম্যাপের কথা, দ্যাট হ্যাজ দ্য ভেরি রিয়েল ভ্যালিডিটি। আপনাকে সেটা বলতে হবে যে আমি জনপ্রশাসনে এই সংস্কার করব, আমার 6 মাস লাগবে, আমার 1 বছর লাগবে। আমি আদালত নিরপেক্ষ করব, আমার 6 মাস লাগবে। ওরা তখন বুঝতে পারবে যে ইয়েস, উই আর গোয়িং টু এ রাইট ডিরেকশন। তারপর কি, এই যে আপনি বললাম যে একটা ঐক্যমত্য বা বিপ্লবী সরকার গঠন করতে হবে, সেখানে কারা কারা থাকবেন? রাজনীতিক থাকবেন, সমাজচিন্তক, সাংবাদিক, কূটনীতিক এবং ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ আর সংবিধান বিশেষজ্ঞ। আমাদের দেশের যে গত 20 বছরে যে জঞ্জাল আমরা জমিয়েছি, ভূ রাজনৈতিক বিবেচনা করে আমাদের বিশেষজ্ঞ লোক দরকার সেখানে জয়েন করানো। না হলে আমরা পররাষ্ট্রনীতি এবং আমাদের দেশের নিরাপত্তার সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো না। এই জায়গাতে কি আমরা একটা কথা বলতে পারি যে যাদেরকে আমরা অ্যাড করব তারা অবশ্যই সততার আদর্শে বিশেষজ্ঞ হতে হবে? ও না, সেগুলো তো আপনাকে এই যে ভালো কথা বলেছেন। এই যে আমাদের এখনকার যে 21-22 জন আছেন, তাদেরকে কিভাবে আমরা নির্বাচন করছি, কে তাদেরকে খুঁজে পাচ্ছে? উই ডু নট নো। জনগণ হ্যাজ টু নো। তাদেরকে বলতে হবে যে আমরা এই ক্রাইটেরিয়াকে, এই লোকগুলোকে নির্বাচন করেছি। আমরা তো উই ক্যানট বি ইন এ ডার্ক। কেন বলা হচ্ছে না আমি বুঝতে পারি না। তারপরে একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে, তাকে নিয়ে বিস্তর কথা প্রশ্ন উঠছে, সে ভারতীয় লোক, সে কিছু জানে না, সে ম্যাট্রিক পাস ইত্যাদি। সো হোয়াট? আপনাকে স্পষ্ট করে বলতে হবে যে তার এই ব্যাকগ্রাউন্ড আছে, তার এই কি বলে দক্ষতা আছে, তাই আমরা তাকে গ্রহণ করছি। এরপরে
সংস্কারের এতদিন যা হয়েছে, খানিক তো কাজ হয়েছে, একেবারে এরা তো বসে থাকেনি। সেই অগ্রগতিটাকে নিয়ে সেই নতুন সরকারের সঙ্গে আলোচনা করতে হবে যে উই ডিড দিস সো ফার অ্যান্ড দেন লেট আস গো ফরওয়ার্ড। ওকে, লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, এত সব কাজের জন্যে অবশ্যই একটা ন্যাশনাল কাউন্সিল ফর সিকিউরিটি অ্যান্ড ইন্টিগ্রিটি গঠন করতে হবে। কারণ এই যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলোর বৈধতা কে দেবে? অবশ্যই একটা গণভোট, অবশ্যই একটা আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এগুলো করতে হবে। তারপরে এই যে লোকগুলো এখানে জড়ো হবে, তারা 1 বছর 2 বছর কাজ করবে, এদের প্রত্যেকেরই তো একটা জবাবদিহিতা থাকতে হবে, তাই না? এরাও তো দুর্নীতিগ্রস্ত হতে পারে, তখন কে দেখবে সেটা? ওই ন্যাশনাল কাউন্সিল ফর সিকিউরিটি অ্যান্ড ইন্টিগ্রিটি তারা তাদেরকে ধরবে না। ইউ ক্যানট ডু দ্যাট। কালক্রমে এই ন্যাশনাল কাউন্সিলটা হবে দেশের একেবারে টপ নন গভর্নমেন্ট, এই অরাজনৈতিক একটা সুপ্রিম সংগঠন, যেটা ভবিষ্যতে এই রাজনীতিক আহ, যারা আসছে, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, আর হোয়াট এভার, তাদের নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি, সংসদ সদস্যের দেরকে জবাবদিহিতা, এবং বিদেশিদের সঙ্গে যেসব চুক্তি হবে, সেইগুলো চুক্তিগুলো নিরীক্ষণ করার জন্য এই ধরনের কমিটি থাকা দরকার। বিশ্বের অনেক দেশে এই ধরনের ন্যাশনাল কাউন্সিল রয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং অত্যন্ত চমৎকার যে মতামত আপনি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শগুলো আশা করছি আমাদের সংস্কার কমিটির নজরে আসবে। যাদের নজরে আসে আমাদের এই প্রচেষ্টা, তারা আশা করি সংস্কার কমিটির কাছে আমাদের এই প্রস্তাবনাগুলো পৌঁছে দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাব আমি আবার একটু ফয়সাল চৌধুরী আপনার কাছে। দেশের যে বর্তমান যে সংকট, এর থেকে উত্তরণের উপায় হিসাবে আমরা কি পেতে পারি? এবং আরেকটি কোশ্চেন আপনার কাছে থাকবে, সেটি হলো প্রত্যেকটি সরকার যেভাবেই হোক, সে শুরুতে আমাদেরকে অনেক কিছু দিবে বলে আসে, পরবর্তীতে আস্তে আস্তে সেই স্বৈরাচারের তকমা তার গায়ে লাগায়। এই যে স্বৈরাচারের তকমাটা গায়ে লাগায়, এখান থেকে উত্তরণের কোনো উপায় কি আপনার জানা আছে কিনা, বলবেন কিনা? আরেকটি ব্যাপার হলো, একসাথে কোশ্চেনগুলা, আরেকটা ব্যাপার হলো, এই যে ধানমন্ডি 32-এ বলা হচ্ছে যে আয়নাঘর পাওয়া গেছে, এইটা কতটুকু যুক্তিযুক্ত আপনার কাছে মনে হয়েছে? যতগুলো ভিডিও আপনি দেখেছেন, সেগুলো আপনি কি মনে করেন? এই কোশ্চেনটা আমার জনাব হাসান আমজাদ খান আপনার কাছেও থাকবে, যখন আপনি আবার ঘুরে আসবেন তখন জবাব দেবেন। ফয়সাল চৌধুরী। জি, ধন্যবাদ। আমি আহ, খুব তত্ত্ব কথা শুনছিলাম আমার দুই সহ আলোচকদের কাছ থেকে, ভালোই লেগেছে। আমি একটু সাধারণ মানুষের কথা বলবো, বাংলাদেশের সাধারণ জনগণ যারা, তাদের সুরে একটু কথা বলতে চাই আসলে। এবং আমি বিশ্বাস করি আমার কথার মধ্যেই আপনার প্রশ্নটার উত্তর পেয়ে যাবেন আপনি। তার আগে বলে রাখি, আমাদের সময় আছে 8 মিনিট টোটাল, আপনার ওকে, 2 মিনিট। জি, শিওর। দেখুন, আমরা ফেসিবাদ, স্বৈরাচার, স্বৈরতন্ত্র এগুলা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলি। হ্যাঁ, কিন্তু আমাদের আচরণে আমরা কতটুকু ওই সংস্কৃতির মধ্যে আছি বা বের হয়ে আসতে পারছি, ওইটা কিন্তু আমরা কখনোই বিবেচনা করি না। জুলাই আগস্টের বিপ্লবের পর আমরা সবাই, ফেসিবাদের পতন হলো, স্বৈরাচারের পতন হলো, দেশ স্বাধীন হলো, নতুন বাংলাদেশ পেলাম, এগুলো আমরা বলেছি। কিন্তু দেখেন, এখন আমরা দেখেন, এই যে ফেসিবাদের অন্যতম একটা উপাদান হচ্ছে ট্যাগিং, তাই না? ট্যাগ করা, ব্র্যান্ডিং করা মানুষকে। আমরা কি ওই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারছি? বের হয়ে আসতে পারি নাই। সামন্ত প্রথা এবং ক্যাপিটালিজমের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। সামন্ত প্রথায় আপনি দোষ করলে আপনার বাবা থেকে 14 গোষ্ঠী সবাই দোষী, কিন্তু ক্যাপিটালিজমে সেইটা না। এই বর্তমান ক্যাপিটালিস্ট সোসাইটিতে বসে আমরা কিন্তু যে অপরাধ করছে তাকে তো অপরাধী বলছি, সাথে সাথে তার 14 গোষ্ঠীকেও অপরাধী বলছি। এখন আমাদের এই মানসিকতাটাকে আমরা যতদিন পর্যন্ত পরিবর্তন না করতে পারবো, ততদিন পর্যন্ত ওই যে রাজনৈতিক দল বলেন, সরকার বলেন, ব্যক্তি বলেন, আমাদের মধ্যে এই সংস্কৃতিটা চলতেই থাকবে, চলতেই থাকবে। সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আমরা ব্যক্তি হিসেবে প্রথমে আমাদের নিজেদেরকে পরিবর্তন করা, এবং এই ব্যক্তি একজন একজন করে পরিবর্তন করে হলে পরে তখন দেখবেন আপনি একটা ভালো রাজনৈতিক দল পাবেন, আপনি একটা ভালো সরকার পাবেন। এখন আমাদের এই সংকট এবং সংঘাতের রাজনীতি, কিংবা এই যে ভবিষ্যতে আমরা কিভাবে ভালো হব, সেজন্য আমরা বলবো যে বর্তমানে আমরা যে সুযোগ পেয়েছি বাংলাদেশটাকে পুনর্গঠন করার জন্য, বাংলাদেশের ইনস্টিটিউট গুলাকে
রিএস্টাবলিশ করার জন্য, রিঅ্যাড্রেস করার জন্য আমাদের প্রবলেমগুলোকে। এই এই সময়ের মধ্যে সবকিছু আমরা করতে পারবো না, বাট আমরা একটা প্রসেস আমরা তৈরি করে ফেলতে পারি। আমরা একটা একটা নাথিং ইজ কমপ্লিটেড অ্যাট ওয়ান গো। হ্যাঁ, এইটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসটা আমরা শুরু করতে হবে এবং এই কন্টিনিউটিটা ধরে রাখতে হবে। এবং এই মর্মে আমার পূর্ব আলোচক বলছিলেন যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেন বা সংস্কারের মাধ্যমে যা যা গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো করে যাতে এই কন্টিনিউটিটা ধরে রাখা যায় এবং কেউ যাতে এইখান থেকে ব্যত্যয় না করে কিংবা অন্যদিকে মুড় ঘুরিয়ে নিতে না পারে, সেই ক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু আরেকটি প্রশ্ন করেছিলাম আপনাকে যে এই যে 32 নম্বরে ও, আয়নার ঘটনা ধানমন্ডি পাওয়া 32 গেছে। নম্বরে আসলে বর্তমানে আমরা তো বাস করছি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা সময়ে। এখন আহ, আমি ওই ভিডিওগুলো দেখেছি, কিছু ভিডিওগুলো আমি দেখেছি। আমার কাছে যেটা মনে হয়েছে বা আমি কয়েকজন বিশেষজ্ঞের মতামত দেখলাম, আসলে বিষয়টা ওইরকম না। আমরা ওই যে ঘরপোড়া গরু সিঁদুরে ভয় পায় একটা কথা আছে না আমাদের, আয়নাঘরটা আমাদের মনের ভিতরে আছে, সেই কারণে আমরা সবকিছুতেই হয়তো বা আয়নাঘর খুঁজছি। আসলে আমার মনে হয় না ওইখানে আয়নাঘর বা ওইরকমের কিছু অসংখ্য একটা ধন্যবাদ আছে। আপনাকে। আমি যাব একটু ডক্টর হায়দরি আকবর আপনার কাছে। অনেক আলোচনা হলো, আমাদের বিজ্ঞ আরো দুইজন আলোচকের আলোচনা আপনি শুনলেন। সেই প্রেক্ষিতে আজকের আপনার মূল্যায়নটা কি? আমার মূল্যায়নটা দুজনের থেকে একটু ডিফারেন্ট হবে। হুম। দেখুন, আমরা যেটা, আমি যদি এভাবে চিন্তা করি যে 5ই আগস্টের আগে কি ছিল, সমাজে কোনো রুল অফ ল ছিল না। একটা দল, যে দল ক্ষমতায় আছে তাদের কথাই, তাদের বিশ্বাস, তাদের সাথে যারা হ্যাঁ মিলিয়ে চলবেন তারাই ভালো থাকবেন, তাদের কথাই ঠিক, বাকি কারো কথা ঠিক না, বাকি সবাই ভুল। তো সেই অবস্থাটার পরিবর্তনের জন্যই আন্দোলনটা হলো এবং পট পরিবর্তন হলো, সবকিছুই হলো। কিন্তু এই যে আমার বন্ধু ফয়সাল চৌধুরী যেটা বললেন, ট্যাগিং, এটা কিন্তু এখনো আছে। এখনো কিন্তু একটা ওই যে যেটা হচ্ছে রাজনৈতিক সহিংসতাটা আহ একটা বিশেষ গোষ্ঠী বা আমরা সবকিছুই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এখনো। হাসান আমজাদ খান স্যার বললেন যে সব জায়গায় দলবাজি চলছে, চাঁদাবাজি চলছে। আসলে কিন্তু মৌলিক কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ। এবং এইটা দেখেন, হওয়াটা একদিনের সম্ভাবনা। এবং হাসান আমজাদ খান যেটা বললেন, এটা অনেকেই বলছে যে এই ধরনের একটা অ্যাপ্রোচ নেওয়া উচিত, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা যদি ওইরকম একটা রাস্তা নিই, আজ থেকে 15 বছর পরে যখন আমাদের পরবর্তী প্রজন্ম এটা নিয়ে বলবে, তখন ওটা বলতে পারে যে ওটা তো আরেকটা বাকশালই হয়েছিল। 73-এ মুজিব যেটা বাকশাল করেছিলেন, সেই বাকশালটা আবার 2025-এ গিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম আবার আরেকটা বাকশাল তৈরি করলেন। না, সেরকম কিছু কি একটা আলোচনা হয়ে যাবে কিনা। হাসান আবজাদ খান দেখুন, যেটা আমাকে বলেছেন। আমাকে আমাকে শেষ করতে দিন। প্রথম যেটা জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা সবাই দেশকে ভালোবাসি, কিন্তু আমরা রাষ্ট্রকে, সরকারকে কেউ ভালোবাসি না। একটা দেশের মানুষ যারা, আমরা দেশের মানুষ যারা, আমাদের কিছু মৌলিক অধিকার আছে। এবং সেই মৌলিক অধিকারগুলো কে কি ডিকটেট করবে, কে বলে দিবে যে আপনার মৌলিক অধিকার কি? সেটার জন্য হচ্ছে সংবিধান। এবং একটা রাষ্ট্র বা সরকার যেটা তৈরি হয়, সেটা কিন্তু সংবিধানের আলোকেই তৈরি হয়। এখন আমি যে কথাগুলো শুনতে পাচ্ছি, এটা আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এ ইকোনমিস্ট, আমরা সবসময় কনসিকুয়েন্সিয়ালিস্ট। ডিঅন্টোলজিস্ট বলে একটা ফিলসফি আছে, যেখানে আমরা বলি যে দ্য প্রিজাম্পশন অফ কারেক্টনেস, যে যে যেখানে যাবেন উনি সঠিক দল মত নির্বিশেষে একদম খোলা চোখে সবাইকে সমানভাবে ইয়ে করবেন, সেটা হয় না। হ্যাঁ। সবাই নোবডি ফলোজ দ্য রুল অফ ল রুল অফ দ্য বুক পারফেক্টলি। দের ইজ অলওয়েজ সাম বায়াস। সো আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কনসিকুয়েন্স, যেটা করা হচ্ছে সেটা কনসিকুয়েন্সটা কি হচ্ছে। আমাদের দেশে রুল অফ ল প্রতিষ্ঠিত হয় নাই, আগেও ছিল না, এখনো নাই, এখন সেটা আরো খারাপ দিকে যাচ্ছে। ঠিক আছে। তো এখন আমার মনে হয় না যে উই হ্যাভ আই মিন পারফেক্ট সলিউশন অ্যাট দিস স্টেজ। হ্যাঁ। যেটা আমার কাছে মনে হয় যে একটা একটা নির্বাচন হওয়া দরকার। এবং আমরা যেটা বলছি যে ওই যে যেটা কথা আসছে যে এই ছেলেগুলোকে ভবিষ্যতে কি হবে, ভবিষ্যৎ প্রজন্ম এটাকে দেখে কিভাবে মূল্যায়ন করবে? ভবিষ্যৎ কি তাদেরকে তাদের জীবনের নিশ্চয়তা আছে? এই ছেলেগুলো যে ভেবে জীবন দিল বা যারা এখন সামনে আসছে, হ্যাঁ, সেই ভবিষ্যৎটা আসলে আহ এটা পুরোপুরি বায়বীয় এখন আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ। অনেক অনেক আমার মনে ধন্যবাদ। হয় না যে আমরা আম, একটা রাজনৈতিক প্রক্রিয়া, এবং সেই রাজনৈতিক প্রক্রিয়া সবার অংশগ্রহণটাই সবার আগে জরুরি।
হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সেটাই আপনাকে। সেটাই আমাদের দরকার। সময় একেবারেই শেষ, আর 2 মিনিট সময় আছে আমাদের। ধন্যবাদ। সেজন্য দুঃখ প্রকাশ করছি। আমি যাব একটু জনাব হাসান আমজাদ খান আপনার কাছে, আপনি একটু আজকের সমাধানটা দিবেন, ফাইনাল সমাধান, যে আমাদের দেশের বর্তমান সমস্যা যেগুলো চলছে, সংঘাত এবং সংঘাতের রাজনীতি, এটার আহ, সমাধান কিভাবে হতে পারে আসলে। সময় আছে এক্স্যাক্টলি 2 মিনিট। থ্যাংক ইউ। আমি আবারও বলছি, আমি যে সমাধানের কথা, করণীয় যেগুলো বলছিলাম, ওখানে আমি আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে একটা রাজনৈতিক কনসেনসাসের মাধ্যমে একটা আহ, এই যে সরকার পরিবর্তন করা, যেটা এখন যেভাবে সরকার কাজ করছে এভাবে না, আরো এই যে পরিবর্তনটা হলো এই স্পিরিটটার সঙ্গে তাল রেখে আর একটা নতুন ধরনের সরকার, সেটা ঐক্যমত্যের সরকার হতে পারে অথবা রেভলিউশনারি গভর্নমেন্ট হতে পারে, এবং সেখানে আরো কিছু লোকজন জোগাড় করতে হবে যারা এখনকার মতো কাজ করবে না, আরো উদ্যোগ নিয়ে কাজ করবে। এটা খুব জরুরি। আর আমি উই ক্যানট লেট দিস সিচুয়েশন ইন এ ব্ল্যাঙ্ক। আমাদের অবশ্যই একটা সমাধানের পথ খুঁজে পেতে হবে, কারণ এদেশের জনগণের যথেষ্ট সম্ভাবনা আছে। সেটা তারা প্রত্যাশা করে যে একটা পরিবর্তন তারা দেখবে, তারা আবার সেই নটোরিয়াস লেডির জামানায় ফেরত যেতে চায় না। সুতরাং অবশ্যই আমাদের একটা সমাধান বের করতে হবে। রাজনৈতিক দল এবং এই সরকার এখনই বসে সেটা আলোচনা করে সমাধান করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ আপনাদের 3জনকে, অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন প্রত্যেকের জায়গা থেকে। আমরা চমৎকার কতগুলো মূল্যায়ন শুনলাম, আমরা চমৎকার কতগুলো প্রস্তাবনা পেলাম। আশা করছি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কর্তা ব্যক্তিদের কারো কারো চোখে সেইটি পড়বে, এবং আমরা অনুরোধ করব আমাদের প্রিয় দর্শক যারা আপনারা দেখছেন, তারা কেউ না কেউ আমাদের এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটুকু সরকারের কারো নজরে আনবেন। তাহলে হয়তো আমাদের এই আলোচনা, আমাদের এই কষ্ট কিছুটা হলেও ফলপ্রসূ হবে। আমরা সেটাই চাই। আহ, যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন কষ্ট করে, তাদেরকে অনুরোধ করব, দয়া করে যদি সম্ভব হয় একটি করে কমেন্ট করবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার দিবেন, যাতে করে আমরা দেশের জন্য এই প্রবাসে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে, এবং এই যে গুরুত্বপূর্ণ মানুষগুলো তাদের সময় ব্যয় করে দেশের জন্য কথা বলছে, সেটা যাতে কিছুটা হলেও কাজে লাগে, সেই অনুরোধটা আপনাদের কাছে থাকলো। আমরা বাংলাদেশের বর্তমান সমস্যা এবং করণীয় সম্পর্কে অনেক কিছু জানলাম। সেই না, করণীয় আমরা একটু আশা করছি যে, দর্শকদের অনুরোধ করি তারা যেন আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা এই কথাটা কেন বললাম। হ্যাঁ, এই কথাটা কেন বললাম, দর্শকরা আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও ইউটিউব এবং ফেসবুকে সবখানে আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে আমরা সেই কমেন্টের আলোকে ভবিষ্যতে আমরা আলোচনা করব, এবং অবশ্যই আপনাদের কোশ্চেনের জবাব দেব। আমরা আজকের ভিডিওতে আমরা অর্থনৈতিক ব্যাপার সম্পর্কেও জেনেছি এবং কথা বলেছি। বাংলাদেশের সামষ্টিক এবং বলিষ্ঠ অর্থনীতির জন্য আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা অবশ্যই প্রয়োজন, আমরা সেটাই আশা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের 3জনকে অপরিসীম ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি, অত্যন্ত ব্যস্ত সময় ব্যয় করে আমাদেরকে বাংলাদেশের জন্য সময় দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, প্রিয় দর্শক মণ্ডলী, আপনারাও ভালো থাকবেন। সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ। শুভরাত্রি। সালাম। থ্যাংক ইউ।